হাজারটা প্রশ্ন করে সকলের মাথা খেত। ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছিল তাকে, যার প্রভাবে এখনো ঘুমোচ্ছে। এই ঘুম সকাল ছাড়া ভাঙতো না। তিনি ওর মাথাটা বুকে টেনে আনেন, একটা চুমু খান। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আজ ওকে এত কাছে টেনে বুকে শান্তি পাচ্ছে না। কোথাও জানি একটা ঘাটতি রয়ে গেছে, কমতি রয়ে গেছে। শূন্যতার দেয়াল তৈরি হয়েছে, বুকটা খা খা করছে, বড্ড খালি খালি লাগছে। তিনি পাখির মাথাটা বুক থেকে সরিয়ে দ্রুত উঠে বসেন। ফস করে বেশ কয়েকটি শ্বাস ফেললেন, তাতেও শান্তি পান না। তরিত তিনি ঘর থেকে বেরিয়ে যান, আবারও কাজলেখার কবরটির উদ্দেশ্যে ছুটে যান। কবরের সামনে গিয়ে অল্প স্বল্প অন্ধকারে দাঁড়িয়ে থাকেন। পূর্বে মাগরিবের আজান পড়তে শুরু করেছে। আজ আজান শেষে তিনি হাতে একটি সিগারেট নেন, সিগারেট ধরাতে গিয়েও ফেলে দেন। কেউ যেন একজন এসে তাকে চোখ রাঙিয়ে ধমকি গেল। দেখতে পাচ্ছ না এটা কবরস্থান? সেখানে বসেও তোমাকে সিগারেট ফুঁকতে হবে? সব বাপের মতো নির্বোধ হয়েছে। তিনি হাসেন। আমার প্রতিদ্বন্দ্বী হয়েও আপনার প্রতি আমার এত মায়া লাগে কেন? কেন এত আপনাকে আপন মনে হয় বলতে পারেন? শাশুড়ি আম্মা, মনের অজান্তে কখন যে আপনাকে একটা জায়গা দিয়ে ফেলেছি তা নিজেও জানি না। ওনার চোখের কোল ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিঃশ্বাসগুলি ভারী ভারী লাগলো। তিনি বিড়বিড় করে বলেন, ঝগড়াটে শাশুড়ি আম্মা, আজ আমার সঙ্গে ঝগড়া করবেন না। আপনার মেয়ের রুমে ঢুকেছি বলে শাসাবেন না আমায়। শুধু কি রুমে ঢুকেছি? হুম, না, আপনার মেয়ের পাশে গিয়ে শুয়েও এসেছি। ওকে একটা চুমু খেয়েছি। এখন একটু বকেন না আমায়। আমি অনেক দিন যাবৎ আপনার বকা শুনিনি। আম্মা, একটু বকেন না শুনি। বলে তিনি ফুঁপিয়ে ওঠেন। এই নারীর প্রতি কেন এত অদৃশ্য মায়া লাগে, কেন এত ভালোবাসা পরাণে জাগে। বুকটা যেন ওনার চিনচিন করছে। কিছুক্ষণ পর দেখতে পেলেন ওনার বাবা মেজবান তালুকদারকে উম্মাদের ন্যায় এদিকে ছুটে আসতে। খুব বেশি দূরে নয়, স্পষ্ট দেখা যাচ্ছে, তবে ওনার চোখের জলের কারণে ঝাপসা ঝাপসা দেখা যায়। পায়ে স্যান্ডেল নেই, একটা লুঙ্গি পরেনি, সঙ্গে একটি টি শার্ট। এমন অগোছালো তিনি তার বাবাকে কখনো দেখেনি। ভীষণ স্মার্ট পুরুষ ছিলেন, আজ সেই পুরুষটির কি দশা। কাজল রেখার কবরের সামনে এসে থেমে গেলেন, হাঁটু ভেঙে কবরের সামনে বসে গেলেন। অশ্রুসিক্ত নয়নে মেজবান তালুকদার চেঁচিয়ে উঠলেন, আমার রেখা, আমাকে এভাবে তুমি ফাঁকি দিতে পারো না। তুমি কথা দিয়েছিলে তুমি কোনোদিনও আমায় ছেড়ে যাবে না। রেখা, আজ কেন একা মুখ লুকাচ্ছ? এই কঠোর নারী একবারও আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকু দাওনি। আমায় ক্ষমা না করে কেন তুমি পালাচ্ছ রেখা? উত্তর দিয়ে যাও। বলে তিনি বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন। সংসার, স্ত্রী, ছেলে মেয়ে সব খুইয়েছেন কেবল এই এক নারীর জন্য। তবুও সেই নারীটির মন কখনো পাননি, কখনো তাকে ক্ষমা করেনি। কেন করেনি? তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে এইভাবে যেতে পারে না। তিনি আবারও কাঁদেন। কাজল রেখার কবরে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায়। নওয়াব হাতের ইশারায় রমিজকে বলল ওনাকে এখান থেকে সরিয়ে নিতে। রমিজ চেষ্টা করে লাভ হয়নি, তাকে সরানো যায়নি। ওভাবেই কাঁদছেন তিনি। লোকেরা দেখছে একজন মন্ত্রী একজন সাধারণ নারীর মৃত্যুতে শোকে কান্নার কোলে ঢলে পড়েছে, কিন্তু তারা কি জানে নারীটি কত আপন ছিল তার। তার যৌবনকালের প্রথম আবেগ, ভালোবাসা সবটা জুড়ে ছিল এই নারী। তাকে বলা কি এত সহজ? মোটেও সহজ নয়। নওয়াব ওখান থেকে সরে গেল। মৃধা বাড়ির আবার ঢুকলো। একবার পাখিকে দেখে সামনের ঘরে শান্তদের পাশে গিয়ে বসলো। তাহিরা নওয়াবের সামনে গিয়ে বসলো। কতক্ষণ নওয়াবের মলিন মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। নওয়াবের দৃষ্টি আপাতত নত। ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। ছেলেটা কি শাশুড়ির চোখে কষ্ট পাচ্ছে? হয়তো। সে নওয়াবের দিকে একটি চিঠি এগিয়ে দেয়। নাও, এটা কাজল রেখা আপা তোমাকে দিতে বলেছিল। নওয়াব অবাক হয়ে চিঠির হাত বাড়িয়ে নিল। ভিতরে কি লেখা আছে ওনার জানা নেই, তবে বুকটা মৃদু ঝলকানিতে কাঁপছে। তাহিরা মনমরা হয়ে আবার বলল, আপা মারা যাওয়ার 2 দিন আগে চিঠিটা আমায় দিয়ে লিখেছিল। 3 দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। বুঝিনি এই জ্বরে আমার বোনটা শেষ হয়ে যাবে। বলে তাহিরা চোখের জল কাপড়ে মুছতে মুছতে ঘরের ভেতর ঢুকে গেল। তার এখন ভীষণ কান্না পাচ্ছে।
নওয়াফ রঙ্গনদের দিকে এক পলক তাকালো। রঙ্গন আপাতত চুপচাপ বসে আছে। তার কাঁধে স্বাধীনের মাথাটা ঝুলছে। কেমন প্রাণহীন দেখাচ্ছে ছেলেটাকে। সবে মা হারিয়েছে যে। মুক্তি সামনের ঘরের খাটে টান টানে শুয়ে আছে। নিখিল তাকে বাতাস করছে। ঘরে কারেন্ট নেই। তিনি বেরিয়ে যান। ধীরে ধীরে পুকুর ঘাটে গিয়ে বসলেন, যেখানে বরাবর পাখি বসতো। ওনার বউ যান। বাড়িটা কেমন নিস্তব্ধ ভুতুরে মনে হলো, যেন কোনো মৃত্যুপুরী একটা প্রাণীরও দেখা নেই। ঘরে মিটিমিটি করে একটা হারিকেন জ্বলতে দেখা গেল। এত তো কোনো আলো নেই। তিনি চিটা ভাঁজ থেকে খুললেন, মোবাইলে টর্চ মেরে পড়তে লাগলেন। জানো নওয়াফ, তুমি আমার খুব পছন্দের একজন, কিন্তু কখনো বলা হয়নি। কারণ কি জানো? পছন্দের লোকদের কখনো বলতে নেই তুমি আমার খুব পছন্দের একজন। কিছুক্ষণ আগে এশার আজান পড়েছে। বিদ্যুৎ এখনো আসেনি। গাছপালা নাড়িয়ে হালকা হালকা ঝিরঝিরে গা ঠান্ডা হাওয়া ছেড়েছে। তিনি কিছুক্ষণ নীরবে সানের ঘাটে বসে চুপচাপ পুকুরের ওই স্বচ্ছ জলের দিকে চাইলেন। কাজল রেখা যেন ওনাকে পছন্দ করত সেটা তিনি সত্যি জানতেন না। এমনকি কাজল রেখার বাহ্যিক আচরণে কখনো তা প্রকাশ পায়নি। পরবর্তীতে কাজল রেখা কি লিখেছে তা পড়ার জন্য মনটা ওনার ভীষণ ঝটপট করছে। তিনি আবার চিঠিটা পড়তে শুরু করে দিলেন। আমার কথা শুনে হয়তো তুমি অবাক হচ্ছ, অবশ্য অবাক হওয়ারই কথা। তবে সত্যটা কি জানো ছেলে, তুমি সত্যি আমার খুব পছন্দের একজন ছেলে। তোমরা বরিশাল গিয়ে কোর্ট কাবিন করে বিয়ে করেছো, সে খবরও আমার জানা আছে। আমি কাজল রেখা, ঘাসে মুখ দিয়ে চলি না। তোমার বাবার মতো একজন লোককে এমনিতেই পিছু নাচিয়ে ছাড়ি নাই। তবে একটা সত্য কথা কি জানো, আমি জানতাম না তোমার পিতা বিবাহিত ছিল। তোমার পিতার সঙ্গে যখন আমার সম্পর্কটি গড়ে ওঠে তখন তিনি বিবাহিত ছিলেন না। আমাদের সম্পর্ক চলাকালীন অবস্থাতেই তখন তোমার পিতা বিয়ে করে, তাও আমি জানতাম না। বিয়ের পরও তিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, দেখা করেছেন। জানলাম সেদিন তুমি হওয়ার পর, যখন তোমার বয়স 5 বছর, ঠিক তখন। আর না জানার অবশ্য কারণ ছিল, কারণ তোমরা তখন শহরে থাকতে, এজন্য জানতে পারিনি। যতটুকু বুঝেছি বিয়েটা তোমার পিতার স্বেচ্ছায় করেনি, তাকে জোর করে বাধ্য করা হয়েছিল। তোমার পিতা তোমার আম্মার সঙ্গে সংসার করবেন না তোমার দাদাকে বলেছিল। তোমার দাদা খুব কড়া মানুষ ছিলেন, বলেছেন যদি তোমার আম্মার সঙ্গে সংসার না করে তাহলে তিনি তোমার পিতাকে ত্যায্য ঘোষণা করবেন। শেষে তোমার পিতা সংসার করতে রাজি হয়, তবে শর্ত ছিল সে আরেকটা বিয়ে করবে, তাও তার নিজের পছন্দের মেয়েকে। তোমার দাদা প্রথমে অমত করলেও পরে রাজি হয়, কিন্তু তোমার আম্মা রাজি হয়নি। তোমার আম্মা কেন, দুনিয়ার কোনো নারী রাজি হতো না। এর মধ্যে তোমার দাদা আমাদের বাড়িতে প্রস্তাব পাঠানোর আগেই একদিন একটা চিঠি আমার কাছে আসে, যেটা পাঠিয়েছিল তোমার আম্মা। তিনি আমাকে চিঠিতে সব জানিয়েছে। সেদিন সবটা জেনে তোমার পিতার উপর থেকে আমার বিশ্বাসটাই শুধু ভাঙেনি, ভেঙে গিয়েছিল আমার মনটাও। এরপরে তোমার দাদা যখন বিয়ের প্রস্তাব আমাদের বাড়িতে নিয়ে আসে, আমি সোজা মুখের উপর না করে দিয়েছিলাম। তোমার পিতা আমার সঙ্গে অনেকবার কথা বলতে চেয়েছিল, আমাকে বোঝাতে চেয়েছিল। আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। সেদিন চাইলে তোমার আম্মার সংসারে আমি ঢুকতে পারতাম, কিন্তু আমি চাইনি। নারী হয়ে আরেক নারীর সংসার ভাঙার আমার কোনো শখ ছিল না। সেদিনের পর থেকে প্রায় 1 সপ্তাহের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ের খবর শুনে তোমার পিতা পাগল প্রায়। আমাকে তুলে আনতে সোজা আমার শ্বশুরবাড়ি চলে যায়। ভাগ্যিস আমার স্বামী ভালো ছিল, তাই ওনাকে কিছু বলেনি। তবে আমি ছেড়ে দেইনি। সেদিন খালি মুখে তিনি ফিরে গিয়েছিলেন। এর মধ্যে বহুবার তোমার পিতা আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু আমি করিনি। একদিন আমার রান্নাঘরের কাছে এসেছিল। সেদিন রাগে আমি গরম পানি তোমার পিতার মুখের উপর ছুঁড়ে মেরেছিলাম। এরপরে আর কখনো আসেনি তিনি। হয়তো বুঝে গিয়েছিলেন ওনার উপর থেকে আমার মন উঠে গিয়েছিল। তবে পথে ঘাটে অনেক বিরক্ত করত। এর মধ্যে ধীরে ধীরে তোমরা বড় হয়ে গেলে, উনিও পরিবর্তন হয়ে গেলেন। ওনার বিরক্ত করাও বন্ধ হয়ে গেল। দেখো না, আমি কোনো দিন তোমাদের সংসারে অশান্তি সৃষ্টি করিনি, হয়তো চাইনি তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকিও নি। তবুও তোমার আম্মা আজও আমাকে ঘৃণা করে।
কটু চোখে দেখে, প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে, কিন্তু আমি দেখি না। এছাড়া আমি কিন্তু তোমার আম্মার আসার পর তোমার পিতার জীবনে আসিনি, বরঞ্চ আমি আসার পর তোমার আম্মা তোমার পিতার জীবনে এসেছে। তবে তোমার পিতাকে আমার হয়ে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে দিও। তিনি আমার মন না ভাঙলে আমি সত্যি মানিক মৃধার মতো এমন কোমল একজন সুন্দর মানুষের সাক্ষাৎ পেতাম না। হোক সে চাষা, তবু আমার আপত্তি নেই, কারণ তার মনটা ছিল নিষ্পাপ, যার ভেতরে কোনো হিংসা ঈর্ষা ছিল না। পাখির আব্বা মনে মনে তোমাকে তার ছোট জামাই হিসেবে চেয়েছিল, ভীষণ পছন্দ করতো তোমাকে, অনেক প্রশংসা করত। সৃষ্টিকর্তা বুঝি তার মনোভাব কবুল করেছিলেন। সত্যি সত্যি তুমি তার ছোট মেয়ের জামাই হয়ে গেলে। এখন মেন কথায় আসি। একটা সময় মনে হয়েছিল তুমি পাখির জীবনে ভুল, কিন্তু চোখের সামনে প্রতিনিয়ত তোমার পাগলামিগুলো দেখার পর আমার মনটা নরম হয়ে গেল। আমি বুঝে গেলাম তুমি তোমার পিতার মতো নও, এক নারীতে আসক্ত পুরুষ। তখন থেকে আবার আমি চাইতাম তোমরা এক হও, কিন্তু আমার মেয়েটা তা চাইতো না। আমার পাখি কিন্তু খুব সরল, সে সহজে কারো সঙ্গে রাগ করে না। যদি একবার রাগ করে তার রাগ ভাঙানো সহজ নয়। এই যে তুমি না থাকাকালীন সময় কত কিছু ওর সঙ্গে ঘটে গেল, তবুও সে কিন্তু তোমার প্রতি একটাও অভিযোগ করেনি। তার যত অভিযোগ ছিল তোমার সেদিন মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে, স্ত্রীর স্বীকৃতি না দেওয়াটা দেখে, অন্য নারীকে তোমার বুকে দেখে। ও তো আমারই মেয়ে, আমার মতো শক্ত ধাতুতে করা, মুখের কাঠামো আমার মতো না পেলে কি হবে, রাগটা কিন্তু আমার মতোই পেয়েছে। কতটা বছর চলে গেল, তবু মেয়েটার রাগ তোমার উপর থেকে ভাঙলো না, কমলো না। আমি কখনো কল্পনা পর্যন্ত করিনি মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আমার ছোট্ট পাখিটা পরিবর্তন হয়ে যাবে, এত কিছু উন্নতি করবে, একজন সফল উদ্যোক্তা হবে, একজন অ্যাডভোকেট হবে, ওর বাবার স্বপ্ন পূরণ করবে। সেই মেয়েটা কিন্তু সব করছে। এটাও ওর একটা জেদ ছিল, নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস ছিল। তবে কি জানো, আমি আর আমার সেই ছোট্ট সরল পাখিটাকে চিনতে পারছি না, তাকে হারিয়ে ফেলেছি। সেই সরল মেয়েটা কিন্তু লম্বা সময়ের ব্যবধানে কেমন কঠিন হয়ে গেল। চাপা পড়া দেওয়ালের আড়ালে ওর সরলতা, দুরন্তপনা সব যেন মিলিয়ে গেল। এখন আমার চেয়েও কঠিন সে। কত সুন্দর করে কথা বলে, কত গুছিয়ে চলে, ফটর ফটর করে ইংরেজিও বলে। অথচ আগে কত গালাগাল করতাম, কিন্তু মোটেও তবু গুছিয়ে চলতো না, পড়তে বসতো না। ওর বাবা সেদিন ঠিকই বলেছিল, দেখবে পাখি একদিন অনেক বড় হবে। আজ থেকে ওর বাবার কথা সত্য প্রমাণিত হলো। যাক, আর কথা বাড়াবো না। আমার কথাগুলি জড়িয়ে আসছে, মিলিয়ে ঠিক বলতে পারছি না। ইদানিং আমার শরীরটাও ভালো যাচ্ছে না। তার ভিতরে ওই দিন স্বপ্নে দেখলাম তোমার শ্বশুর পাখির আব্বা এসে বলল, কাজল, জলদি কাপড় রেডি করো, যেতে হবে তো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেদিন আবার আব্বা এসে বলল, কাজল রেখা, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে, তুমি এখনো কেন আসছো না? মৃত মানুষ ডাকা ভালো লক্ষণ নয়। আমি বুঝে গেলাম আমার হাতে সময় কম, কবে জানি প্রাণ পাখিটা উড়াল দিয়ে যাবে। এর মধ্যে শুনলাম তুমি নাকি পাখিকে তুলে নিয়েছো, শুনে ভালো লাগলো। যাক, মেয়েটা তোমার সঙ্গে কিছুদিন থাকলে মায়া বাড়তে পারে। নাও, তোমাকে কিছু কথা বলি। আমার পাখির হাত কখনো ছেড়ো না বাবা। আমি মরে গেলে আমার পাখিও মরে যাবে। ওরে উপরে যতটা কঠিন দেখো, ভেতরে ঠিক ততটাই নরম দুর্বল সে। এই ধরনীতে ওকে বোঝার মতো কেউ নেই। আমি চাই তুমি আমার পাখিকে বোঝো, ওর পিছু ছেড়ো না। মেয়েটা ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে। আমার মেয়ে তো, আমি চিনি তাকে, ভাঙবে তবু মসরাবে না। আমি আমার পাখির দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। ওকে দেখো বাবা, আমার স্বাধীনকে ভালো দেখে একটা বিয়ে করিয়ে দিও। মা ভক্ত ছেলে তো, মায়ের জন্য বড্ড পরাণ পুড়বে। আর সর্বশেষ বলবো, তোমাকে অনেক আগেই মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি, আর কোনো আপত্তি নেই। দোয়া রইল, ভালো থেকো। ইতি, কাজল রেখা।
এরই মধ্যে কেটে গেল প্রায় 1 সপ্তাহের মতন। ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হতে চলেছে। সেই সঙ্গে মৃধা বাড়ি খালি হতে শুরু হলো। মুক্তি তার শ্বশুরবাড়ি চলে গেছে, স্বাধীনের সামনে পরীক্ষা, সেও বরিশাল চলে গেছে, তাহিরাও ঢাকা চলে গেল। এখন সম্পূর্ণ মৃধা বাড়ি খালি, একটা প্রাণীও ওই বাড়িতে থাকে না। অথচ একটা সময় ছিল যখন খিলখিল হাসির কলধ্বনি পুরো বাড়ি ভর্তি থাকতো, সেসব আর এখন দেখা যায় না। অতীতের পাতায় সকল স্মৃতিরা যেন ধুলোই জমে রয়। বাড়িটা দূর থেকে দেখলে কেমন যেন ভয়ে গা ছমছমে লাগে। এত বড় বাড়ি অথচ সম্পূর্ণ ফাঁকা। পাখিকে দেখা গেল খুব ভালো স্বাভাবিকভাবে চলতে। তার ভেতরে কি চলছে বাইরে তার প্রকাশ নয়। নফ যতটা পারে দূর থেকে ওকে ওর খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু মেয়েটা ওনার দিকে ফিরেও চায় না। আগে ছিল রাগী, রাগ করে হলেও 2-4টে কথা শোনাতো, কিন্তু এখন তো একেবারে নিশ্চয়। চোখে মুখে থাকে প্রিয় কারো দাম্ভিকতা, কাজ আর নিজের রুমের মধ্যে সারাদিন ডুবেই থাকে। এরই মধ্যে একবার তিনি এসেছিল, পাখির সঙ্গে দেখা করলো। পাখির আমার মরার 2 দিন পরে সে মৃত্যুর খবর পেয়েছিল, সেজন্য আফসোস করলো। পাখি অবশ্য তাতে মাথা কামায়নি। এরই মধ্যে তাহিরা মুক্তি থাকতে ওরা তাকে ডাক্তারের কাছে বহুবার পাঠানোর চেষ্টা করেছিল, ফলাফল শূন্য। নব বলেছিল, না যেতে চাইলে জোর করার কোনো প্রয়োজন নেই। আগের মতনই বন্ধুদের সঙ্গে দেখা হয় ঠিকই, কথা হয়, তবে কিশোরী সেই পাখি কোথায় যেন একটা হারিয়ে গেল। তারা খুঁজে পায় না। মেয়েটাকে দেখলে কেমন একটা রুবট রুবট মনে হয়। ভেতরে আদতেও কোনো প্রাণ আছে কিনা সন্দেহ। হঠাৎ এক সন্ধ্যায় পাখি মৃধা বাড়ি যায়, এই খবর রমিজ নফকে দিল। নফ যখন মৃধা বাড়িতে পৌঁছলো ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গিয়ে দেখে পুরো বাড়ি আলোহীন, কেবল একটা হারিকেন মিটমিট করে জ্বলছে। ভেতরে কারো শব্দ নেই। তিনি বেশ কয়েকবার ডাকলেন, পাখি, এই পাখি, দরজাটা খোলো লক্ষ্মীটি। এটা তাতে কোনো সারা শব্দ নেই। তিনি আবারও ডাকেন, বৌজান, ও পরাণীর বৌজান, দরজাটা খুলুন। এবারও মেয়েটার কোনো সারা শব্দ পেল না। ওনার গলদেশ জলশূন্য ও ভারী ভারী অনুভব করলেন। ভেতরটা অজানা ভয় আর উদ্বিগ্নে বিচলিত হয়ে উঠল। তিনি আর ধৈর্য ধরলেন না। পেছনের নরম দরজাটি ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। পাখির রুম, মুক্তির রুম খুঁজে ওকে পাওয়া গেল না। ওকে পাওয়া গেল ওর আম্মার রুমে। রুমটা খুটখুটে অন্ধকার। তিনি ফোনের টর্চ অন করলেন, সঙ্গে সঙ্গে ওনার বুক কাঁপিয়ে লোম দাঁড়িয়ে গেল। তিনি দ্রুত ওর কাছে গিয়ে বসে পড়ে। মেয়েটার ক্লান্ত দেহটা নিথরের মতো নিচে শান্ত ফ্লোরে পড়ে আছে, আর বাম হাতে শিরা বেয়ে উষ্ণ তাজা রক্ত স্রোত গড়িয়ে পড়ছে। সেন্স নেই। ওনার গলা কাঁপছে, বুকটা ছিনছিন করছে, হাতটা রক্তে মাখা। ডাক্তার বারবার বলে গিয়েছেন এসব রোগীরা যে কোনো স্টেপ নিতে পারে। উনি কেন আর একটু সচেতন হলেন না? ওনারই ভুল ছিল। মেয়েটাকে এভাবে একা ছেড়ে যাওয়া মোটে উচিত হয়নি। তিনি আর সময় নষ্ট করতে চাইলেন না। শশব্যস্ত ওকে কোলে তুলে নিলেন, দরজা খুলে ওকে নিয়ে দৌড়ে মেন রোডে উঠে এলেন। একটা খালি চলন্ত অটো যাচ্ছিল। তিনি অটোওয়ালাকে ডেকে অটোতে উঠে বসলেন। কাজীরা ডাক্তার দেখিয়ে হাতে ব্যান্ডেজ করে আবার ফিরে আসেন। সমস্যা গুরুতর ছিল না, যার কারণে চিন্তা কিছুটা কমলো। উনি হাঁপ ছেড়ে বাঁচলেন। মেয়েটা এখন ঘুমোচ্ছে। তিনি ওকে ট্রিহোমে নিয়ে এলেন। ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে বসে পড়লেন। এক বিন্দু ওর কাছ থেকে নড়লেন না। অনেক হয়েছে একা ছাড়া, আর ওর পিছু কিছুতেই ছাড়ছেন না। রাত তখন 10টা। রমিজ এসে ভাত খেতে ডাকলো ওনাকে। তিনি উঠলেন না, তবে বললেন খিদে নেই। কাজলেখা পাখির দায়িত্বটা ওনাকে দিয়ে গিয়েছিল। তিনি এই দায়িত্বের ক্ষেত্রে কিছুতে অবহেলা করবেন না, নড়বড়ে হতে দিবেন না। বহুবার মেয়েটা বিপদে পড়েছে, তিনি ওর পাশে থাকতে পারেননি, আর কিন্তু আর নয়। এবার এক মুহূর্তের জন্য ওর পিছু ছাড়বেন না, সর্বদা ওর ছায়া হয়ে ওর পিছু পিছু থাকবে। নওয়াফের সঙ্গে রমিজ অনেকক্ষণ বসে রইল, পরে সে উঠে গেল। নওয়াফ পাখির পাশে শুয়ে পড়ল। ওর মুখটা শুকনো, গালগুলি ফোলা, মুখের ঘুমের ভেতরও মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠে। কি দেখে কে জানি এত কষ্ট কেন মনের ভিতর চেপে রাখে। ওনার সঙ্গে একটু শেয়ার করতে পারে না? তা করবেই না। অনেক রাত পর্যন্ত তিনি জাগ্রতই থাকলেন। শেষ রাতের দিকে একটুখানি ঘুমালেন, তবুও খুব ভোরে ওনার ঘুম ভেঙে গেল। বিছানা হাতিয়ে দেখেন পাখি নেই। তিনি তড়িৎ উদ্গ্রীব মনে লাফিয়ে উঠলেন। পুরো রুম জুড়ে দৃষ্টিজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খুঁজলেন, কোথাও নেই। তিনি গভীরভাবে অবাক হলেন। আশ্চর্য, গেল কই মেয়েটা? ওনার ব্যাকুল উৎকণ্ঠিত মন ভীষণ ছটফট করে উঠল। এত করে কোথায় গেল? তিনি বিছানা ছেড়ে উঠে গিয়ে পুরো ঘর খুঁজলেন, আশপাশ কোথাও পেলেন না।
চিন্তায় ওনার মাথা ফেটে যাচ্ছিল, নিশ্চয়ই চলে গেছে। হতাশ হলেন তিনি, চরম হতাশ। হঠাৎই টেবিলের উপর একটি কাগজের টুকরো দেখতে পেলেন। কাগজের ভাঁজ খুলে দেখেন আপনার কাছে একটা অনুরোধ, আমাকে বিরক্ত করবেন না। বিরক্ত করলে আমি আবারও হাত কাটবো, সমস্ত শরীরে আগুন জ্বালিয়ে দিব। শুধু এতটুকুই লেখা ছিল। তিনি লেখাটুকু পরে ফুস করে দম ছাড়লেন। এ কোনো দিন আমাকে বুঝবে না, কঠোর পাষণ্ডে নারী একটা। এরপরে দিনগুলো খুব দ্রুতই ব্যস্ততার রাস্তা ধরে কেটে যাচ্ছিল। মেয়েটা পুরো 6 থেকে 8 মাস গ্রামে ছিল না। সে বাংলাদেশে বার কাউন্সিলর MCQ কোর্স কমপ্লিট করতে ঢাকা ভর্তি হয়েছিল। সেখানে বাংলাদেশ বার কাউন্সিল MCQ পরীক্ষার দেওয়ার পর ফলাফল প্রকাশ, তারপর লিখিত পরীক্ষার পিউপিলেস, সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কাজ, ভাইবা, সবশেষে শপথ গ্রহণ। এরপরে সে পরিপূর্ণ একজন অ্যাডভোকেটের সনদ লাভ করেছে। এরপরে সে গ্রামে ফিরে যাচ্ছিল। আজ তার মুখ ভর্তি হাসি, চোখ ভর্তি আনন্দ। তার বাবার স্বপ্ন পূরণ করার প্রশান্তি নিয়ে গ্রামে ফিরল। গ্রামে ফিরে দেখলো এক অবাক দুর্দমনীয় কাঞ্চ। পুরো এলাকা জুড়ে হয়েছে অশান্ত, দলে দলে মানুষের অগণিত মিছিল, অসংখ্য সাংবাদিক, সেই সঙ্গে একাধিক পুলিশ। তালুকদার বাড়ি গেটের সামনে জটকা বেঁধে ভিড় জমিয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল নওয়াফের হাতে হাত করা পরানো, ওনার হাতে হাত করা পরানো দেখে এলাকার সকল মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশদেরকে ইট পাথরে যা পাচ্ছে ছুড়ে মারছে। তারা কিছুতেই তাদের নেতা নওয়াফ তালুকদারকে নিয়ে যেতে দেবে না। হোক সে আগের নেতা, এখন নেই, তাতে কি? এক সময় তো ছিল, কত মানুষের উপকার করেছে, সে কথা আজও ভুলবার নয়। তাদের এক কথা, তাদের বাংলার সিংহকে ছাড়তে হবে, নতুবা ইট পাথর ছোড়া বন্ধ হবে না। পাখি একটা জিনিস বুঝলো না, হঠাৎ পুলিশ ওনাকে গ্রেপ্তার করলো কেন? একজনের থেকে ব্যাপারটা শুনলো, সে নাকি ওনার পিতাকে নিজ হাতে 2 দিন আগে খুন করেছে। সেই সংবাদ পেয়ে পুলিশ এসেছে তাকে গ্রেপ্তার করতে। তবে ঘটনা কতটুকু সত্য তা পুলিশ জানে না। অভিযোগ করেছে নওয়াফের আপন দাদি লতিফা বেগম তার নাতি তার ছেলেকে হত্যা করেছে। লোকজনের জন্য নওয়াফকে পুলিশ কিছুতেই নিতে পারছিল না। কাজিরহাটের বাজার থেকে তোলাতুলি বাজার পর্যন্ত পুরো রাস্তা মানুষে ভরা, হাঁটার জো নেই। সেই সঙ্গে উত্তাল সোশ্যাল মিডিয়া, একের পর এক নিউজ হয়ে যাচ্ছে। তালুকদার বাড়ির সামনে পেজ মিডিয়া আর ভরে গেছে। নওয়াফ সব চ্যানেল সাংবাদিককে ডেকে বলে, খুনটা যে আমি করেছি সেটা আপনাদের পুলিশ অফিসারদের আগে তদন্ত করে প্রমাণ করতে বলুন। মিথ্যে খুনের দায় কেন আমার উপর ফাঁসানো হচ্ছে? সামান্য একজনের মুখের কথার উপর ভিত্তি করে ওনারা আমাকে গ্রেফতার করতে পারেন না। আমি নওয়াফ তালুকদার চাইলে এই মুহূর্তে তাদের মতন 100 পুলিশের চাকরি মাত্র 10 মিনিটের মধ্যে খেয়ে দিতে পারি। বাট আমি তাদের 6 ঘন্টার টাইম দিচ্ছি। এর ভিতরে যদি ওনারা প্রমাণ করতে না পারে আমি খুনি, তাহলে যারা সাধারণ জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তায় দাঁড়িয়ে নেমে যাবেন, প্রতিটি পুলিশ অফিসারকে কুপিয়ে হত্যা করবেন। এরপরে বাকিটা আমি বুঝে নিব। নওয়াফের কথা শুনে সকল উত্তাল জনতা ওনার সঙ্গে সহমত পোষণ করলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। নওয়াব ভাইয়ের কিছু হলে পুলিশ মরবে দলে দলে। বলে এই লোকেরা গর্জন ছুটল। পুলিশেরা তো ভয় শেষ। এখানে যত লোক আছে একজনকে একটা করে বটি হাতে তুলে নিলে পুলিশদের ভাগে পাওয়া যাবে না। কেন মানুষের তুলনায় পুলিশের সংখ্যা কম। এসপি সাহেব নওয়াফকে বুঝালো, আপনাকে আমরা গ্রেপ্তার করছি না স্যার, সসম্মানে কেবল নিরাপত্তা দিতে হেফাজত নিয়ে যাচ্ছি। তবু আপনি আপনার ক্রুদ্ধ জনতাদের থামতে বলুন, শান্ত হতে বলুন। নওয়াফ উত্তর জনগণের উদ্দেশ্যে বলল, থামুন সকলে, 6 ঘন্টা অপেক্ষা করুন। আমি ফিরব, সসম্মানে ফিরব। ততক্ষণে সকলে একটা করে ফুলের মালা গাঁথুন। মালা গাঁথতে গাঁথতে দেখবেন আমি চলে এসেছি। আবারও আপনারা আপনাদের বাংলা সিংহকে খুঁজে পাবেন। ওনার কথা শুনে ধীরে ধীরে ক্ষুব্ধ জনতা ঠান্ডা হয়ে এলো। সেই সঙ্গে সকলের মুখে উল্লাসিত প্রশান্তির চওড়া হাসে। তাদের নেতা আবারও মাঠে নামবে, সিংহেরায় গর্জে উঠবে, তার বক্তগণের অভাব নেই। পুরো কাজিরহাট থানার লোক আজ যেন রাজপথে নেমে এসেছে। পুলিশকে 6 ঘন্টা সময় দেওয়া হলো। উপর মহল থেকে ফোন আসছে, জনগণের কথা মেনে নিতে বলা হয়েছে। 6 ঘন্টার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নওয়াফ তালুকদার খুনি প্রমাণিত না হলে তাকে সসম্মানে ছেড়ে দিতে হবে। আপাতত নিরাপত্তা দিতে পুলিশ তাদের সঙ্গে ওনাকে হেফাজতে নিয়ে যাচ্ছেন। ওনাকে যখন পুলিশ রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, জনগণ উল্লাস করে হাত উপরে তুলে তুলে বলছিল, আমাদের নেতা ফিরে আসবে, ফিরে আসবে।
হাজার হাজার জনতার কথা শুনে তিনি এক মুঠো হেসে দিলেন। রাজনীতি ছেড়েছে সেই কবে, লোকেরা এখনো তাকে ভোলে নাই, মনে রেখেছে। পুলিশ যখন নওয়াবকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তখন পাখির সঙ্গে ওনার দেখা হয়। তিনি এক পলক পাখির দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছিলেন। পাখি আশ্চর্য হয়ে পিছু ঘুরে ওনার দিকে চেয়ে রইল। যে লোক তাকে দেখলে সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট তাকিয়ে থাকতো, আজ সেও ওর দিকে ফিরে তাকাচ্ছে না। সে যে কয়টা দিন ঢাকা ছিল, লোকটা সর্বদা তার পিছু পিছু ছিল। সে কত মানা করলো তবু শুনল না, তার পিছু ছাড়লো না। তবে কখনো বিরক্ত করেনি। এক সপ্তাহ আগে উনি গ্রামে ফিরেছেন আর এসেই এই কাণ্ড ঘটিয়েছে। তবে তার নিজের বলা একটা কথা আজ খুব করে মনে পড়ে গেল। একদিন আমি সফলতা নিয়ে ফিরব আর আপনি ধ্বংসের পথে নামবেন। কথাটা যেন আজ হুবহু মিলে গেল। ওর বড্ড জানতে ইচ্ছে করলো তিনি নিজের পিতাকে কেন খুন করলেন। সে বাড়িতে ঢুকলো না, সোজা থানায় গেল। প্রথমে অপরিচিত লোক ভেবে পাখিকে থানার ভেতর ঢুকতে দেওয়া হচ্ছিল না। পাখি তার গলার ঝোলানো অ্যাডভোকেটের আইডি কার্ডটি দেখালো। এরপরে তাকে সসম্মানে ভেতর ঢুকতে দেওয়া হলো। সে সরাসরি নওয়াফের কাছে গেল। একটা রুমের মধ্যে বন্দি তিনি, জেলখানার মতনই দেখতে। লোকটা সামনে একটি টেবিল, তিনি চেয়ারে উঁচু করে ঘুরে বসে আছেন। ওর উপস্থিতি পেয়ে নওয়াফ উল্টো ঘুরে ঘোরা অবস্থাতেই হো হো করে উম্মাদের ন্যায় হাসলো। হাসতে হাসতে ওর দিকে ঘুরে বসে বলল, ওয়েলকাম অ্যাডভোকেট ম্যাডাম, ওয়েলকাম। এত দেরি করলেন কেন আসতে? পাখি ওনার কথা জবাব দিল না, উল্টো শোচালো চোখে ফিরস্ত ছুড়ে দিল। বলি, কেন মারলেন ওনাকে? আপনি আমার কেসটা নিয়ে লড়বেন নাকি ম্যাডাম? এই লোকটা ছোট চিপে হেসে দিল। পাখি তাচ্ছিল হাসল। আমার জীবনের ফার্স্ট কেস আপনার মতন কুখ্যাত একজন খুনির পক্ষ নিয়ে নষ্ট করতে চাচ্ছি না। উনি চুপ করে রইলেন, মুখটা গম্ভীর করে নিলেন। পরক্ষণই বললেন, তাহলে কেন এসেছেন? আপনাকে দেখতে। যাক, স্বামীর প্রতি মায়া আছে তাহলে। পাখি ওনার কথা গায়ে মাখলো না এবং পাত্তা দিল না, উল্টো প্রশ্ন করলো, অনুভূতি কেমন? কিসের? প্রিয়জন হারানোর। জবাবে তিনি দিলেনই না। কিছুক্ষণ চুপ থেকে আবার হো করে হেসে উঠেন। আপনি কি আমার কাছে চুমু খেতে এসেছেন অ্যাডভোকেট ম্যাডাম? তাহলে অপেক্ষাই করুন, বেশি না, মাত্র 6 ঘন্টা। আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এই 6 ঘন্টার মধ্যে আমি এসে যাব। তখন এসে আপনাকে চুমু খেয়ে যাব, প্রমিস। 6 ঘন্টা পর ওনাকে ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টার মধ্যে ছাড়তে বাধ্য হয়েছে। শত শত লোক থানার সামনে ভিড় জমিয়েছে। পুলিশ সাধারণ জনগণকে দমিয়ে কিছুতেই রাখতেই পারছিল না। পুলিশের বাউন্ডারি ভেঙে উল্টো লোকেরা থানার ভেতরে ঢুকিয়ে যাচ্ছিল। তার ভেতরে ওনার বিরুদ্ধে নেই কোনো শক্ত প্রমাণ। মৃত্যুর আগে মেজবান তালুকদার হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাক করার 2 দিন পর তিনি মারা গেছেন। মেজবান তালুকদার যেই হসপিটালে ভর্তি ছিলেন সেই হসপিটালের ডক্টর এবং নার্স সাক্ষী দিয়েছেন মেজবান তালুকদারের মৃত্যু স্বাভাবিক ছিল। অতএব শেষমেশ উপযুক্ত প্রমাণ দাঁড় করাতে না পেরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নওয়াব তালুকদারকে ছাড়তে বাধ্য হয়েছে। থানা থেকে সসম্মানে বের হলেন তিনি। শত শত লোক তাকে দেখে উল্লাসিত আনন্দিত হলো। ফুলের মালা পরালো, সেই সঙ্গে তাদের মুখে মুখে চলল স্লোগান, আমাদের ভাই তোমাদের ভাই, নবাব ভাই, নবাব ভাই। এত এত লোকের ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ হলেন। এসপি সহ সকল পুলিশ অফিসাররা ওনাকে বিনা কারণে থানায় এনে হয়রানি করার কারণে ক্ষমা চাইল। বিনিময়ে তিনি কিছু বললেন না, কেবল অধর বাকি একটু বাঁকা হাসলেন। যে হাসির আড়ে লুকিয়েছিল দুর্দমনীয় এক রহস্য। এসপি তানভীর আরাফাত অবাক হয়ে ওই রহস্যময় হাসিটুকু দেখে গেলেন। তার সন্দেহ গাঢ় হয়, কিছু তো একটা আছে যা তারা ধরতে পারছে না। লোকটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক, ভেতরের মনোভাব উপরে প্রতিস্ফুট নয়, যার কারণে বোঝাও দুঃসাধ্য। নওয়াফের কাছে রমি ছিল। নওয়াফের গলায় একটা মালা ঝুলিয়ে বলে, ভাই কোথায় যাবেন? তিনি ছোট বৃদ্ধা আঙুল দিয়ে খুঁজতে খুঁজতে বলেন, বউয়ের কাছে যাব। তোর ভাবিজানকে কথা দিয়েছি, জেল থেকে ফিরে গিয়ে চুমু খাবো। কিন্তু তিনি তো বাড়িতে নেই, কিছুক্ষণ আগে ঢাকা গিয়েছে। তিনি অতি আশ্চর্য হয়ে বললেন, আমার চুমুর ভয়ে পালিয়েছে? আসলে তা নয়, কি যেন একটা জরুরি কাজ বাকি ছিল, সেই জন্য আবার ঢাকা যেতে হয়েছে। গাড়ি বের করো। কোথায় যাবেন ভাই? বউকে চুমু খেতে ঢাকা যাব। আমি ওয়াদা ভঙ্গকারী হতে চাই না। রমিজের মাথায় হাত, একটা চুমু খেতে ভাই ঢাকা যাবে?
তবে সে কিছু বলল না। যদি চর মারে তখন রমিজ গাড়ি বের করলো। তিনি গাড়িতে উঠে বসেন। রমিজ গাড়ি স্টার্ট করলো। যেতে যেতে উনি ভাবেন মেজবান তালুকদারের কথা। তার বাবা যখন হার্ট অ্যাটাক করে তিনি তখন ঢাকা ছিলেন। প্রতিদিন পাখির পিছু নেওয়া ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। এরই মধ্যে খবর এলো ওনার পিতা হার্ট অ্যাটাক করেছেন। এর আগে কাজলরেখার মৃত্যুর পরই তিনি বিছানায় পড়েছিলেন। তার মধ্যে হার্ট অ্যাটাক করেন। নফ তার পিতাকে দেখতে গিয়েছিল। যতই খারাপ হোক, পিতা তো আলাদা একটা মায়া ছিল। তিনি কেবিনে ঢুকে দূর থেকে দাঁড়িয়ে মেজবান তালুকদারকে দেখেছিলেন, কাছে যায়নি।